2/3 মেজরিটি নিয়ে সংসদে গেল, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, তারপর থেকে নানান ঝামেলার সূচনা আসলে সেখান থেকেই। এখনো আবার 2/3 মেজরিটি। নিশ্চুপ জামাত থাকবে সেই আওয়ামী লীগ জমানার জাতীয় পার্টির মতো, এটা কোয়াইট ইম্পসিবল। সারা বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো 10-12টা সিট পেত। আপনি দেখেন জাতীয় পার্টির ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, সবগুলো বুদ্ধি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বয়ং শেখ হাসিনার মাথায় প্রতিটা মুহূর্তে কিলবিল কিলবিল করে। কারো কল রেকর্ড, কারো জিনিসগুলো, এগুলো সেই আমার জানা মতে 12-13 সন থেকে এগুলো তার মানে করতে পারে বা প্রশাসনকে চলে যেতে ব্ল্যাকমেইল পারে। করতে পারে আওয়ামী লীগের। ব্ল্যাকমেল এখনো করছে, আগামীতে করবে। এই তারেক রহমান সাহেব ক্ষমতা আনার পেছনে এখানে ভারতের একটা বিরাট ভূমিকা থাকতে পারে। ভারত কি করতে পারে যাতে আসলে নির্বাচনের ফল প্রভাবিত হয়? এখন একজন সেনাবাহিনী প্রধান বলছে যে ডিজিএফআই এর অফিসে ভারতের একটা অফিস ছিল, রয়ের একটা অফিস ছিল। এটা চারটিখানি কথা না, এটা কোর্টে গিয়ে সে সাক্ষ্য দিয়েছে। বাংলাদেশ হ্যাঁ, ট্যাক্স ভারতে করে নিয়ে ভারতে গেছে। নিয়ে গেছে। হ্যাঁ, ভারতে নিয়ে গেছে। অসংখ্য ঘটনা। মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে? মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর, এখনো দেখলাম স্লোগান উঠছে যে তাকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান। আমার কাছে মনে হচ্ছে যে তার যে ক্যাবিনেটটা হবে, সেই ক্যাবিনেটটা সবাই আশ্চর্য হবে। রাষ্ট্রপতি কে হতে পারেন? আর সংসদে যাচ্ছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তার থেকে এটিএম আজহারুল ইসলাম। যেমন আইটিএম আজহার সাহেবের সাথে আমি ছিলাম, মানে জেলখানাতে ছিলাম এবং একই রুমে ছিলাম। মানে এক বাক্যে সবাই সেই দলকে মানে সেটিকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বলে। কামরুজ্জামান এবং কাদের মোল্লা এই দুজনের সামনে কলম ধরবে বাংলা সাহিত্য, ইতিহাস, রাজনীতি, কোনো একটা বিষয় নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগে প্রথম সারির একজন সিঙ্গেল নেতা নেই। এই মানুষগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন এমবিবিএস ডাক্তার হয়তো মুখের কথা না, তার স্ত্রী ডাক্তার, তার ছেলে মেয়ে ডাক্তার, তার একটা ফ্যামিলি পড়ল, যেমন তাকে আমি পারি না, এখন তাকে নাম দিয়ে দিলাম সুম্মা শফি। মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,99,909 জন, ভোট পড়েছে 7,81,500। আগের বার তো তাহাজুদের সময় হয়েছে, এবার হয়তো লাইলাতুল মাগরিবের সময় হয়ে গেছে। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। ৩৫ বছরে প্রথমবার দেশ পেতে যাচ্ছে একজন পুরুষ প্রধানমন্ত্রী, বিরোধী নেতাও পুরুষ, এবং দুজনই প্রথমবারের মতো নির্বাচিত হয়ে যাচ্ছেন সংসদে। বিশাল ব্যবধানে জয় পাওয়া, মুক্তিযুদ্ধের পক্ষে ঝাঁঝালো অবস্থানে থাকা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যাচ্ছেন সংসদে, একই সাথে যাচ্ছেন বিশাল ব্যবধানে জয় পাওয়া, যুদ্ধাপরাধের দায়ে একদা ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সব মিলিয়ে কেমন হবে সংসদের চেহারা, কেমন হবে সরকারের চেহারাও, কে হতে পারেন রাষ্ট্রপতি, কে স্বরাষ্ট্রমন্ত্রী, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের বিএনপি কেমন চালাবে দেশ, এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সাবেক সংসদ সদস্য, রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ শারমিন, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। শুরুতেই যে প্রশ্নটা করি, মানে খুব স্বাভাবিকভাবেই নির্বাচন গেল, অনেক প্রতীক্ষিত নির্বাচন, অনেক অনিশ্চয়তা ছিল এই নির্বাচনকে দিয়ে হবে কি হবে না, শেষ পর্যন্ত গেল এবং বিএনপি একদম অ্যাবসলিউট মেজরিটি বা 2/3 মেজরিটি যাকে বলে সেটি নিয়ে সংসদে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে। মানে এই যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, এটার অভিজ্ঞতা আমাদের যে খুব ভালো তা না। আপনার যে প্রাক্তন দল আওয়ামী লীগ, তারা যখন ব্যাপক জনপ্রিয়তা, তারপরে তারা 2/3 মেজরিটি নিয়ে সংসদে গেল, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, তারপর থেকে নানান ঝামেলার সূচনা আসলে সেখান থেকেই। এখনো আবার 2/3 মেজরিটি, কোনো শঙ্কার কারণ দেখেন? না, এখন মানে আগের মতো আওয়ামী লীগ যেটা করতে পেরেছিল সেটা পারবে না। এই কারণ হলো 11-র সময় প্রধান যে দল ছিল বিএনপির একেবারে রীতিমতো মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। তারপর জামাতের উপর অবশিষ্ট ছিল জামাত। বিএনপি সহযোগী রূপে জামাতও মেন্টালি একটা দুর্বল ছিল 2008-9 সালে। তারপর যখন তাদের মানে বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু হলো, তখন এই দলটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, পুরো পুরো মাঠ ছিল খালি। কিন্তু এখন যেটা হলো কি, এখন বিএনপির জন্য যতই মেজরিটি হোক না কেন, জামাত প্রায় 70টি সিট নিয়ে তারা সংসদে, এবং এরা জামাতে যে সকল প্রার্থী রয়েছে অন অ্যাভারেজে বিএনপির প্রার্থীর চাইতে লেখাপড়া জানা। এরপরে এদের নীতি নৈতিকতা, সততা বিএনপির প্রার্থীদের সাথে প্রমাণিত, এবং এদের সাহস হলো ইমানি শক্তি। তারা যে কোনো সময় চিন্তা করে যে মরে গেলে মানে গাজী, আর সরি মরলে শহীদ বাঁচলে গাজী। তো কাজী এই সময়টাতে তাদের মনের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, বেদনা। এর কারণে তারা 100% শিওর ছিল যে কোনো একটা ম্যাটিকুলাস ডিজাইনে তারাই ক্ষমতায় আসছে। তো সেক্ষেত্রে তাদের সেই ইমানি শক্তি যে দিয়ে মেটিকুলাস ডিজাইন করছে।
রাইট, ওই যেভাবে হোক না কেন তারা সবকিছু মনে করছে যে তারা ম্যাটিকুলাস, তারা তো যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু বান্দাকে তো কৌশল করতে হয়, পরিশ্রম করতে হয়। তো তারা সে মেহনত করেছে, কৌশল করেছে, সবকিছু মিলিয়ে তারা যে একটা সাজানো আহ তারপরে সংসার, একটা সাজানো সংসার তারা আশা করেছিল, সেটা এখন তছনছ হয়ে গেছে ভোটের মাধ্যমে। ফলে তাদের মনে অনেক রাগ থাকবে, ক্রোধ থাকবে, ক্ষোভ থাকবে, হতাশা থাকবে। এবং যেহেতু তাদের গুপ্ত রাজনীতিতে, গুপ্ত কর্মকাণ্ডে তারা ভীষণ রকম এক্সপার্ট, তো সেক্ষেত্রে তারা গোপনে গোপনে বিএনপির সাথে যোগাযোগ রাখবে, আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। এবং তারা ওই ক্ষমতা আসার জন্য যে সকল ডিপ স্টেট পলিসি এগুলোর সঙ্গে তাদের একটা রিলেশন হয়েছিল, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, এই সম্পর্কটা কিন্তু তারা অব্যাহতভাবে চালাতে থাকে। ফলে ক্ষমতার মসনদে বসে তারেক রহমান সাহেব তার যে প্রতিপক্ষ জামাত, মানে তাদের মানে কাছ থেকে সাহায্য পাবে বা নিশ্চুপ জামাত থাকবে, সেই আওয়ামী লীগ জমানার জাতীয় পার্টির মতো, এটা কোয়াইট ইম্পসিবল। আওয়ামী লীগ যেভাবে একটা অনুগত বিরোধী দল পেয়েছিল, গৃহপালিত বিরোধী দল পেয়েছিল সেটা তো ধরেন প্রথম 14 দিকে, নির্বাচনের পরে, কিন্তু তার আগে 2008 থেকে 14 তখন তো ছিল বিএনপি সংসদে, এবং বিএনপি তখনই তো আসলে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিষয়টা তো সেই আমলেই হলো, তখনই তো ওই আসলে টু সময় থার্ড মেজরিটি। জি। তখনও থাকলেও বিএনপিকে তখন দুর্বল করে দেওয়া হয়েছিল। হুম। বিএনপির যে সমস্ত বড় বড় মানুষজন ছিলেন তাদের মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে, বিভিন্ন ভাবে। আর বিএনপির প্রার্থী ছিল কয়জন, খুব অল্প কয়জন ছিলেন আর কি। তো তাদের প্রথম শক্তিটা, বিএনপির 90% শক্তিটা কমে গেছিল 1-11 সময়টিতে। তো 1-11 সময় পরে যে আপনি যদি এবার ধরেন, আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় থাকতাম, আমি তো আওয়ামী লীগকে আহ্বান জানাতাম, even শেখ হাসিনাকে বলতাম যে আপনি দিল্লিতে থেকে আপনি ভোটে অংশগ্রহণ করেন। তা এতে একটা সুবিধা হতো কি, এই গোপালগঞ্জে শেখ হাসিনার জয়লাভ করার সম্ভাবনা খুব অল্প থাকতো। আর আওয়ামী লীগের অনেক প্রার্থী, এই যে সরকার সুযোগ দিল মাঠে এসে প্রার্থী হবে, সেটা সাহস তাদের থাকতো না। ফলে আওয়ামী লীগ একেবারে নতুন অখ্যাত প্রার্থী দিতে হতো, যারা হাসনাত সার্জিসদের চাইতেও যাকে বলে অপরিচিত থাকতো। এবং সেক্ষেত্রে দেখা গেল সারা বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো 10-12টা সিট পেত। আপনি দেখেন জাতীয় পার্টির ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, হুম। পুরো রংপুর অঞ্চলে তাদের এত জনপ্রিয়তা, কিন্তু ওই যে মোরাল ক্যারেজ না থাকার কারণে তারা কিন্তু সেখানে জয়লাভ করতে পারেনি। আওয়ামী লীগের অবস্থা তাই হতো। তো সেক্ষেত্রে হতো কি, এটা পলিসি থাকলে এখন সরকার বলতে পারতো হ্যাঁ আমরা তো ইনক্লুসিভ নির্বাচন করেছি, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও আমরা সেই সরকারকে সুযোগ দিয়েছি, যেটা 91 সালে এরশাদকে দেওয়া হয়েছিল। তো এই জিনিসগুলো যেহেতু সরকার করেনি, না করার কারণে এই যে এর দায় দায়িত্বগুলো বর্তমান সরকার, মানে আগের সরকার না করার কারণে বর্তমান সরকারকে এটা বহন করতে হবে। আর অন্যদিকে আওয়ামী লীগ তো যেন তেন দল না। এদের দুষ্টমির যদি 133টা বুদ্ধি লাগে বিভিন্ন মানুষকে নাজেহাল করার জন্য, হ্যাঁ সবগুলো বুদ্ধি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বয়ং শেখ হাসিনার মাথায় প্রতিটা মুহূর্তে কিলবিল কিলবিল করে। ওনার যত বয়স বাড়ছে, ওনার অভিজ্ঞতা যত বাড়ছে, তত ওনার এই মানে রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে কি করে পাজেট করতে হয়, কাকে ধমক দিতে হয়, কাকে গালি দিতে হয়, কাকে প্রশংসা করতে হয়, কার পেছনে মানে ফেউ লাগিয়ে দিতে হয়, প্রত্যেকটা জিনিস তার মুখস্থ। আজ 15 বছর তিনি চালিয়েছেন। ফলে এই প্রশাসনে হাজার হাজার নয়, লাখ লাখ লোকের সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক আছে। এবং উনি করেছেন কি, এই এদের সবার ব্যক্তিগত গোপন যে নথি, এসব তার কাছে আছে। তো দেখা গেল যে সরকার, মিলিটারি বলেন, পুলিশ বলেন, এদের কেউ হয়তো এসপি র্যাঙ্কে আছেন, এমনকি অনেক ওসির সাথে শেখ হাসিনার ব্যক্তিগত রিলেশনশিপ ছিল। এবং এইগুলোর কারো কল রেকর্ড, কারো জিনিসগুলো, এগুলো সে সেই আমার জানা মতে 12-13 সন থেকে এগুলো সে আলাদা আলাদা ভাবে বিভিন্ন হুম। মানে জায়গাতে সে এগুলো রেকর্ড সে রেখেছে, রেকর্ড রেখেছে দেশে এবং দেশের বাইরে। এখন ধরুন একজনের নাম ময়জউদ্দিন, কোনো বড় কর্মকর্তা, এখন বর্তমান সরকারের জমানাতে সে হয়তো কোনো জায়গাতে সচিব থাকবেন, কোনো জায়গাতে ডিআইজি থাকবেন, কিন্তু তাকে আওয়ামী লীগের কথা শুনতে হবে, আওয়ামী লীগের কথা শুনতে হবে এবং খুব গোপনে কৌশলে শুনতে হবে। এর কারণ হলো ওই যে তার সাথে যে তার যে লেনদেন, হুম। সেই লেনদেনের যে রেকর্ড, এটা হয়তো তারেক জিয়া সাহেবের কাছে নাই, ডিজিএফ এর কাছে নাই, কিন্তু শেখ হাসিনার কাছে আছে। তো এই জিনিসগুলো সে কিন্তু প্ল্যান ওয়াইজ সে হুম। মানে সে যে তার বিপদে মানে পড়তে পারে বা প্রশাসনকে চলে যেতে ব্ল্যাকমেইল পারে, করতে পারে আওয়ামী লীগ এখন, বা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী। করতে পারে। মানে আপনি নিশ্চিত ধরে থাকেন ব্ল্যাকমেল এখনো করছে, আগামীতে করবে। তাহলে এই এখন ব্ল্যাকমেইলের কোনো প্রভাব কি এই নির্বাচনে পড়লো? মানে নির্বাচনে প্রশাসনের ভূমিকা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। নির্বাচনে আসলে আওয়ামী লীগ উপরে উপরে তারা করেছে কি, জামাতকে কনফিউজ করেছে, মানে শেষের দিকে ভোট বর্জনের ডাক দিয়েছে। এটা মূলত জামাতকে একটা রিল্যাক্স দিয়েছে, যেন জামাত অতিমাত্রা আত্মবিশ্বাসী হয়। এবং তলে তলে আমার যতটা বিশেষ আমি জানি না, নেতাকর্মীদেরকে বলে দেওয়া হয়েছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য।
এর কারণ হলো জামাত যদি কোনো কারণে ক্ষমতায় চলে আসতো, এটা একটা ইসলামিক স্টেট, একটা যাকে বলা হয় শরিয়া ভিত্তিক রাষ্ট্র কাঠামো, এবং এটা দীর্ঘদিন 20-30 বছর এভাবেই চলতে থাকতো, জাস্ট লাইক পাকিস্তান এবং আফগানিস্তান। এবং ওখান থেকে আওয়ামী লীগের এবং বিএনপির পুনরায় মূলধারার গণতন্ত্রে ফিরে আসাটা মানে বলতে গেলে অসম্ভব। এখন ধরেন তারেক রহমান সাহেব আসছেন, তিনি তো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছেন, ফলে আগামীতে যেটা নির্বাচন আসে বিএনপির জায়গায় হয়তো আওয়ামী লীগ আসবে, জামাত হতে পড়বে, কিন্তু জামাত যদি একবার আসছে তাহলে বিএনপির কপাল পড়তো। তো এই জিনিসটা তো শেখ হাসিনা বুঝেন, বুঝার কারণে এই তারেক রহমান সাহেবকে ক্ষমতা আনার পেছনে এখানে ভারতের একটা বিরাট ভূমিকা থাকতে পারে, এমনকি আওয়ামী লীগের একটা সুন্দর ভূমিকা থাকতে পারে। আর জনগণ তো যারা আছে তারা তো দীর্ঘদিন ভোট দেয় নাই। মানে সব মিলিয়ে আপনার উপকরণগুলো এবার মানে বৃহস্পতি, ভারত কি মানে করে আসলে আকাশের। ভূমিকা রাখতে পারে, এই প্রশ্নটা আমি সবসময় করি যে বিদেশি প্রভাব ভারত কি করতে পারে যাতে আসলে নির্বাচনের ফল প্রভাবিত হয়। না না, ভারত কি না করতে পারে? বাংলাদেশে গত, আপনি চিন্তা করেন, ওই যে ইকবাল করিম ভুঁইয়া বলেছেন যে ডিজিএফআই অফিসে রয়ের সরাসরি কর্মকর্তারা বসতেন। হুম। আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে শেখ হাসিনার জমানাতে তারা যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যেতে পারতেন এবং ধরে নিয়ে গেছে। তাদের কোনো অপছন্দ লোক বাংলাদেশ থেকে ধরে অ্যারেস্ট করে নিয়ে পছন্দের মতো ঢাকা এয়ারপোর্ট থেকে তারা সেখান থেকে নিয়ে গেছে। ফলে ভারতে নিয়ে দেয়ার ওয়ার। গেছে, বাংলাদেশ হ্যাঁ থেকে অ্যারেস্ট ভারতে করে নিয়ে ভারতে গেছে। নিয়ে গেছে। হ্যাঁ ভারতে নিয়ে গেছে, অসংখ্য ঘটনা ওই তার জমানাতে ঘটেছে। ফলে কেমন, এখানে দু একটা ভারত। বলবেন, আপনি কি বলবেন বা বলতে চাইবেন দু একটা না ঘটনা? ওই সময় তো না না বলতে না, স্পেসিফিক ওই সময়টা তো ওই ঘটনাগুলো তো খুব সিক্রেট হয়েছে, এগুলো সবই কানাঘুষা হয়েছে এবং এগুলো সত্য। আর এখন একজন সেনাবাহিনী প্রধান বলছে যে ডিজিএফআই এর অফিসে ভারতের একটা অফিস ছিল, রয়ের একটা অফিস ছিল। হুম। এটা চারটিখানি কথা না, এটা কোর্টে গিয়ে সে সাক্ষ্য হুম। দিয়েছে। তো এটা যদি আপনার সত্য হয় তাহলে এয়ারপোর্ট থেকে ধরে কোনো একটা লোককে নিয়ে যাওয়া, আপনি আপনি চিন্তা করেন যে যেভাবে সালাউদ্দিন সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে ফরহাদ মাজারকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি শুধুমাত্র জাস্ট দুটো উদাহরণ দিলাম। ইলিয়াস আলীকে যেভাবে গুম করে দেওয়া, এখন সে কি কোথায় নিয়ে, ভারতে মারা হয়েছে না বাংলাদেশে কোথায় গিয়েছে? দেয়ার আর ম্যানি ম্যানি থিংস, অনেক কিছু ঘটেছে। এখন বাংলাদেশে কিন্তু এমন ফরহাদ কোনো মাজারের জায়গা নাই। ঘটনাটা তো পরে উদ্ঘাটিত হলো একটা ভিন্ন ঘটনা। না না, ভিন্ন ঘটনা, এটা তো বানানো হয়েছে। মূল ঘটনা হলো তাকে অ্যারেস্ট করতে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং এটা একটা অ্যাক্সিডেন্ট, ওই 10টা কষ্টের মতো ঘটনা ঘটেছে। সামহাউ ওখানে র্যাবের একটা টহল পুলিশ, তারা তো বুঝতে পারে নাই যে এটা একটা সাজানো জিনিস, সেখানে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওই তাদেরকে চ্যালেঞ্জ করে বসছে র্যাবের একটা গ্রুপ, ফলে এটা মিসফায়ার হয়ে গেছে। এই কারণে সে প্রাণে রক্ষা পেয়েছে। আদারওয়াইজ আপনি তার অবস্থা সালাউদ্দিনের মতো দেখতেন যে সে ভারতে চলে গেছে বা খুঁজেই পাওয়া যেত না। হুম। তো যেটা বললাম যে ভারত দীর্ঘদিন ধরেই আমাদের দেশের ব্যবসায়ী মহলে, রাজনৈতিক মহলে, আন্ডারওয়ার্ল্ডে সব জায়গাতে তাদের লোক আছে, তারা সেই কাজগুলো করতে পারে। 2 নম্বর হলো যে তাদের হাতে যে মেশিনারিজ গুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল মেশিনারিজ গুলো রয়েছে, ট্রেড অ্যান্ড কমার্স। আপনি দেখেন এই যে ইনুস সাহেবের সাথে তার ভারতের খুব খারাপ সম্পর্ক, দা কুমড়ার সম্পর্ক, কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি ব্যবসা হয়েছে ভারতের সাথে। মানে শেখ হাসিনার জামানাতে যে ব্যবসা হয়েছে তার সাথেও কিন্তু ইনুস জামানাতে ব্যবসা বাণিজ্য বেশি হয়েছে। এমনকি আমাদের যে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, পুরো টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এর কারণে ইতিহাসের সবচেয়ে বেশি তুলা আমদানি করা হয়েছে ভারত থেকে। তো কাজেই এই যে তাদের হাতে যে ব্যবসায়িক ইনস্ট্রুমেন্ট আছে, তাদের হাতে যে লজিস্টিক সাপোর্ট রয়েছে, তাদের যে সীমান্ত বাণিজ্য রয়েছে, সব মিলিয়ে তারা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাদের মানে যেমন আমেরিকা বলেন, ভারত বলেন, বড় বড় রাষ্ট্রগুলো, এখানে দেখেন কি হলো, ডিপ স্টেটের ক্ষেত্রে কি হলো, মানে আমেরিকা থেকে, জাতিসংঘ থেকে শেষের দিকে এসে এমন কিছু কমান্ড চলে আসলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, তারা ইচ্ছা থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে সাহায্য করতে পারেনি। সাহায্য কিন্তু তাদেরকে উঠিয়ে নিতে হয়েছে। তো এটা তো এখনো হতে পারে, এখনো হতে পারে, ইউনূস সাহেবের ক্ষেত্রে এটা হতে পারে। তো যার জন্য এই সংখ্যাগুলো মাথায় রেখেই কিন্তু তারেক রহমান সাহেবকে এগোতে হবে আগামীর রাজনীতিতে, এবং এটা খুব সহজ হবে না। একে তো অর্থনৈতিক সংকট, অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রবল অর্থনৈতিক সংকট চলছে। জনাব গোলাম মোল্লা আলী, আহ, বাংলাদেশের ডিপ স্টেটে আসলে কে বা কারা থাকেন? আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। মানে ডিপ স্টেট মানে ডিপ কথাটা বলতে তো গভীরের কোনো একটা বিষয়, গোপন একটা বিষয়। এই যে ধরেন আপনি কথা বলছেন, আচ্ছা মিস্টার রনি বলেন তো ডিপ স্টেট কি, অথচ মেবি ইউ আর দ্য এজেন্ট অফ ডিপ স্টেট। আবার আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম যে আরে বাবা কি বলেন, আমি তো ডিপ স্টেট নামই শুনিনি। পরে দেখা গেলো আমিও হয়তো এই এজেন্টের মধ্যে আছি। এই কারণে এইবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট যেভাবে গঠিত হলো, আপনি আমি কি কল্পনা করেছি এই লোকগুলো কোথা থেকে এলো, হুম। কিভাবে, কোথায় ছিল লুৎফি সিদ্দিকী, কোথায় ছিল অমুক জিনিসগুলো হলো। তো ওইরকম হঠাৎ করে ফলে একদিন বাংলাদেশে দেখা গেল যে আপনি স্পিকার হয়ে গেছেন। আগের শিরিন শারমিন চৌধুরী স্পিকার ছিল, ভবিষ্যতে আর এক শিরিন এসে দেখা গেল পার্লামেন্টের শিরিন না। স্পিকার হয়ে গেছে এখন। হ্যাঁ,
শারমিন আর কি হতো, হয়তো শিরিন শারমিন, তো হুম হুম শিরিন শারমিন হয়েছে, আর এখন শিরিন বাদ শারমিন স্পিকার হুম হয়ে হুম, গেছে। আচ্ছা। আমেরিকা থেকে দেখা গেল, আমেরিকা থেকে হয়তো আপনাকে পাঠাই দেওয়া হয়েছে, আপনি তো খুব মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে সবাইকে করতেছেন, একেবারে নিরপেক্ষ, পরে দেখা গেল আপনিও ডিপ স্টেটের লোক। তো এইরকম মানে যারা এই বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে বা এজেন্সি যাদেরকে রিক্রুট করে, এটা এত কৌশলে করে যে একজন হামিদ কারজাই, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন আসিফ নজরুল, একজন আদিলুর রহমান শুক্র, একজন রেজওয়ান আরা, মানে এরা মঞ্চে না আসা পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে হুম। আসলে তারা কারা।